যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? 3 4 এই যে 5, ধরেন আপনার 5000 টাকা। দাঁড়ান, রিক্সাওয়ালা মামা যে তার রিক্সা আপনার গাড়িতে লাগাইলো, আপনি ক্ষতিপূরণ পাইছেন? হ্যাঁ পেয়েছি। এবার তাহলে আপনি যে রিক্সাওয়ালা মামারে থাপ্পড় মারছেন সেই ক্ষতিপূরণ দিবেন, দেন। হোয়াট? আমি ক্ষতিপূরণ দিব মানে? মানে হলো আপনি রিক্সাওয়ালা মামাকে যতগুলো থাপ্পড় মারছেন, রিক্সাওয়ালা মামাও ঠিক ততগুলো থাপ্পড় আপনাকে মারবে। হাউ ডেয়ার ইউ! তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিতে বলছিস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন সেটা তো আমার জানা দরকার নাই। আইন সবার জন্য সমান। মামা আপনার ক্ষতি করেছে, আপনি ক্ষতিপূরণ পেয়েছেন। আপনি মামাকে থাপ্পড় মারছেন, এখন মামাও আপনারে থাপ্পড় দিবে। মামা থাপ্পড় মারো। ভাইজান, আমি গরিব মানুষ, তবে আমি মানুষের সম্মান করতে পারি। আমি এই মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবো না। তবে উনি যদি কান ধরে উঠবেশ করে আর আমার কাছে মাপ চাই, তাহলে আমি উনারে মাপ করে দিতে পারি। রিকশাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে কান ধরে উঠবোস করতে বলতেছিস? অবশ্যই আপনি কান ধরে উঠবোস করবেন এবং রিক্সাওয়ালা মামার কাছে মাফ চাইবেন। ইম্পসিবল! আমি মরে গেলেও কান ধরে উঠবোস করব না, এই রিকশাওয়ালার কাছে ক্ষমা চাবো না। আপনি কান ধরে উঠবোস করে ক্ষমা না চাওয়া পর্যন্ত এখান থেকে যেতে পারবেন না। যা খুশি তাই করুন, আমি কানে ধরে উঠবোস করতে পারবো না, মানে না। গাড়ি ভাঙতে হবে না প্লিজ, আপনাকে গাড়ি ভাঙবে না। ফাইন, আমি কান ধরে উঠবোস করব। শুরু করেন। দাঁড়ান, এখন মামার কাছে ক্ষমা চান, বলেন যে আপনি যা যা করছেন ভুল করছেন, বলেন। আই এম সরি, আমাকে ক্ষমা করে দেন। ভেরি গুড। ভবিষ্যতে আর কোন গরিব রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার করার আগে অন্তত 100 বার ভাববেন, কারণ এই গরিব যদি খেপে যায় না, আপনাদের মতো বড় লোকদের এর চেয়েও বাজেভাবে অপমানিত হইতে হবে। আই মামা চলো। ইউ ব্লাডি রাস্কেল! আমাকে এত বড় অপমান! আমি তোকে ছাড়বো না। স্যার আসবো? আসসালামু আলাইকুম। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। সালাম, কিছু বলবো নাকি? কেউ? আমার ছেলে সুজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর কথাই আমি আপনাকে বলছিলাম। ওর লেখাপড়া শেষ, গ্রাম থেকে চলে আসছে। আপনি যদি আপনার অফিসে স্যার ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করতেন তাহলে খুব উপকার হতো। তোমার সার্টিফিকেট এনেছো? জি স্যার, এই যে। বাহ, তোমার রেজাল্ট তো খুব ভালো। তোমার ছেলেকে আমি অবশ্যই আমার অফিসে একটা চাকরি দেব। দেখ, তুমি জানো আজকে কি? তুই? আপনি? তোর সাহস কত বড়, তুই আমার ড্যাডির অফিসে ঢুকছিস? এটা আপনার বাবার অফিস। আমি যদি জানতাম এটা আপনার বাবার অফিস, আমি জীবনে অফিসে ঢুকতাম না। এই চুপ করো তোমরা। বিয়া কি হয়েছে? তুই সুজনকে চিনিস নাকি? ড্যাড, এই অসভ্যটা আমাকে রাস্তায় আজকে চরম ভাবে অপমান করেছে। রাস্তায় সবার সামনে আমাকে কান ধরে উঠবোস করেছে। সুজন, ম্যাডাম এসব কি বলছে? তুই তার সাথে এরকম বাজে আচরণ করছিস কেন? কারণ তোমার ম্যাডাম একজন রিক্সাওয়ালার সাথে এর চেয়েও বেশি বাজে আচরণ করেছে, ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে শুধু প্রতিবাদ করেছি। এই চুপ! তুই প্রতিবাদ করার কে? ই তোর বদমাশ ছোট লোক কোথাকার! ড্যাড, এই বাপ আর ছেলেকে এক্ষুনি তুমি অফিস থেকে বের করে দাও, রাইট নাও। না 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 ম্যাডাম, এই কাজটা করবেন না। চাকরিটা চলে গেলে আমি খুব বিপদে পড়ব। আমি আমার ছেলের হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, দয়া করে আপনি ক্ষমা করুন। বাবা প্লিজ, তুমি এই মেয়ের কাছে ক্ষমা চাবা না। আমরা দরকার পড়লে না খেয়ে থাকবো, গাছ তলায় থাকবো, তারপরেও তোমার এই অফিসে চাকরি করার কোনো দরকার নেই। চলো তো। তুই চুপ কর, তোর একটা কথা বলবি না। ম্যাডাম, আপনাকে ক্ষমা করে দেন। আর আমি বলছি যে আমার চাকরি থেকে বাদ দেওয়ার পরিবর্তে আপনি যে শাস্তি দেবেন আমি সেই শাস্তিই মাথা পেতে নেব। ওকে, ঠিক আছে,
আপনাদেরকে আমি একটা শর্তে মাফ করতে পারি, আপনার ছেলেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। আমি যখন যা বলি সেটা করতে হবে, যেভাবে বলি ঠিক সেভাবে চলতে হবে। অসম্ভব, আমি আপনার মতো একটা অহংকারী মেয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জীবনে হব না। বাবা চলো। সুজন, বাপরে, তুই কেন বুঝতে পারছিস না? তোর চাকরিটার খুব দরকার, আর চাকরি তো এখন সহজে পাওয়া যায় না রে বাবা। আমাদের কোনো টাকা নাই, পয়সা নাই। তুই চাকরিটা কর। তুই চাকরিটা পেলে আমাদের অনেক উপকার হবে। আমি যে বেতন পাই সেই বেতনে তোর সংসারটা কোনো মতো চলে। তোর মা অসুস্থ, তোর মার চিকিৎসার ব্যবস্থা হবে, আমাদের সংসারে একটু আর্থিক সহযোগিতা হবে। তুই না করিস না বাপ। কিন্তু বাবা। আহা সুজন, তুমি সেই কখন থেকে না না কেন করছো? হ্যাঁ, আমার মেয়ের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি চাই তুমি কাজটা করো। তাছাড়া তোমার বাবার বয়স হয়েছে, সংসারে হাল তুমি ধরো না, তোর বাবাকে একটু রেস্ট দাও। আহা, এত চিন্তা করছো কেন? দরকার হলে আমি আমার ড্যাডকে বলে তোমার স্যালারি বাড়িয়ে দিব। অফকোর্স। তুই আর না করিস না বাপ, রাজি হয়ে যা। আমার তো তোকে ভালো চাকরি দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। রাজি হয়ে যা। ঠিক আছে, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছি। বাহ, ভেরি গুড। তার মানে আজকে থেকে তুমি আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোমার ডিউটি শুরু হবে কালকে থেকে। সময় মতো অফিসে চলে এসো। ম্যাডাম আসবো? আসো। ডেকেছিলেন? আমার জুতাটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দাও। What? আমি কেন আপনার জুতা পরিষ্কার করব? আস্তে। এই রিয়া চৌধুরী জোরে কথা বলা একদম পছন্দ করে না। তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার সব কাজ তুমি করবা। জুতা পরিষ্কার করো বলছি। সরি ম্যাডাম, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বাজারের মুচি নই যে আপনার জুতা আমাকে পরিষ্কার করতে হবে। ওকে, ওয়েল সেড। তুমি তো আসলেই বাজারের মুচি নও। তোর তো বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস। এই রিয়া চৌধুরীর মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না। যা বলছি তাই কর, জুতা পরিষ্কার কর, নইলে খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আপনার পায়ের জুতা আমি পরিষ্কার করব না। তুই করবি আর তোর বাপ করবে। জুতা পরিষ্কার কর। কি হয়েছে ম্যাডাম? আমার জুতোগুলো নোংরা হয়ে গেছে। আপনার ছেলেকে বলছে জুতোগুলো পরিষ্কার করে দিতে, কিন্তু সে দিচ্ছে না। আপনার ছেলেকে বোঝান, ও যদি এখন এই মুহূর্তে জুতাগুলো পরিষ্কার না করে, আপনাকে এবং তাকে এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ম্যাডাম, আমার ছেলের বদলে আমি যদি আপনার জুতাটা পরিষ্কার করে দিই। বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আমরা তো চাকর, ওনারা মালিক। আমরা ওনাদের নুন খেয়েই তো বেঁচে আছি। মালিকের হুকুম আমাদের পালন করতেই হবে। ম্যাডাম, আপনার জুতাটা একটু আগায় দেন, আমি পরিষ্কার করে দিই। ওকে, আপনাদের বাবা ছেলের মধ্যে যে কোনো একজন আমার জুতা পরিষ্কার করলেই চলবে। আই ডোন্ট মাইন্ড।
বাবা তোমার করা লাগবে, আমি বুঝছি। দারুণ মিস্ট্রিয়া। হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো? আমাকে ম্যাডাম বলবা, ম্যাডাম। কেন আপনাকে কেন ম্যাডাম বলে ডাকতে হবে আমার? কারণ তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এন্ড আই এম ইওর বস। আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেটা অফিসে। আপনি আমার বস, সেটাও অফিসে। এখন অফিস টাইম শেষ, আর এটা রাস্তা, আপনার অফিস না। সো এখন আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও না, আপনিও আমার বস না। কি বলতে চাও তুমি? বলতে না, দেখাতে চাই। হোয়াট? হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে পানি মারছো? আপনি অফিসে বিনা কারণে আমার মুখে পানি ফেকেছেন। অফিসে আপনি আমার বস, সেই কারণে আপনাকে কিছু বলতে পারিনি। এটা তো রাস্তা, এখানে তো আপনি আমার বস না, তাই আপনার মুখে পানি মেরে প্রতিশোধটা নিয়ে নিলাম। ইউ ব্লাডি ইডিয়েট, আমি তোকে দেখে নিব। আপনি কি দেখাবেন? আমিই তো দেখানো শেষ করতে পারলাম না এখন আপনাকে। ওয়েট, আব্বা এদিকে আসো তো। কি হয়েছে ম্যাডাম? আপনি আপনার মুখে পানি কেন? আমি ওনার মুখে পানি মেরেছি। মিস রিয়া, আমার আব্বার জুতাটা একটু ময়লা হয়ে আছে, এটা একটু পরিষ্কার করে দেন তো। আমি তোমার বাবার জুতা পরিষ্কার করব? অবশ্যই আপনি পরিষ্কার করবেন। আপনার জুতা পরিষ্কার করা তো আমার কাজ না, কিন্তু আজকে অফিসে আপনি আপনার জুতা আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, এখন আমার বাবার জুতা আপনি পরিষ্কার করে দিবেন। সুজন, এসব তুই কি বলছিস? ম্যাডাম, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ওকে মাফ করে দেন। যান, আপনি যান। খবরদার রিয়া, আমার বাবার জুতা পরিষ্কার না করে এখান থেকে যদি আপনি এক পাও যান, এমন অবস্থা করবো আপনার রাস্তায় কোনোদিন কাউকে মুখ দেখাতে পারবেন না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, এর ফলাফল খুব খারাপ হবে, তোমাকে আমি বলে দিচ্ছি। বাড়াবাড়ির তো কিছুই দেখেন নাই। আমার বাবার জুতা পরিষ্কার না করে যদি এখান থেকে আপনি যান, তাহলে আমি আপনাকে বোঝাবো বাড়াবাড়ি কত প্রকার এবং কি কি। সুজন, বাবা তুমি কোনো কথা বলবা না প্লিজ। ও তোমাকে অপমান করেছে, আমি আমার বাবার অপমান মানতে পারবো না। সরি। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ, টিকিট ধরেন, ধরেন, জুতা পরিষ্কার করেন, করেন। ভবিষ্যতে গরিবদের অপমান করার আগে 100 বার ভাববেন। আমরা যেমন বসদেরকে মাথায় উঠায় রাখি, আবার বিনা কারণে অপমান করলে মাথা থেকে ঝেড়ে ফেলে আছাড়ও মারতে পারি। তুই আজকে আমাকে দিয়ে তোর বাবার জুতা পরিষ্কার করিয়েছিস, আমিও এমন ব্যবস্থা করব যাতে আমার বাবা তোকে গণধোলাই দিয়ে তোর মুখে চুন কালি মেখে পুলিশের হাতে তুলে দিতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সুজন, একটু এদিকে আসো তো। বলেন কেন রেখেছেন? এগুলো আপনি কি করছেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি, তোমাকে একটা ম্যাজিক দেখাবো। আরে আরে কি করছেন? ছাড়েন, ছাড়েন। প্লিজ ছেড়ে বসে।
ম্যাডাম আর ম্যাডাম এসব কি হচ্ছে? ড্যাড, এই অসভ্যটা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। না 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 স্যার, মিথ্যা কথা স্যার, আমি ম্যাডামের সর্বনাশ করার চেষ্টা করছি না। ম্যাডাম নিজে আমাকে এই রুমে ডেকে জড়িয়ে ধরেছে। খবরদার একদম মিথ্যা কথা বলবা না। ড্যাড, আমি কি পাগল? আমি কেন ওকে জড়াই ধরবো? তোমরা ওর কোনো কথা শুনবে না, ওকে এক্ষুনি পুলিশের হাতে ধরাই দাও। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করছিলি? হ্যাঁ স্যার বিশ্বাস করেন স্যার, আমি ম্যাডামের ক্ষতি করতে চাইনি স্যার। ম্যাডাম ইচ্ছা করে নাটক সাজিয়েছে। স্যার আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন স্যার, তাহলে আপনি সব বুঝতে পারবেন। আনিস সাহেব, জি স্যার। আধা ঘন্টা যাবত এই রুমে যা যা ঘটেছে তার প্রত্যেকটা সিসি ফুটেজ আমার দরকার। কুইক নিয়ে আসেন। জি স্যার, নিয়ে আসছি। স্যার স্যার একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। গত আধা ঘন্টা যাবত আমাদের অফিসের সমস্ত সিসি ক্যামেরা কে যেন অফ করে রেখেছে। সিসি ক্যামেরা অফ? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখে আসলাম। ড্যাড, আমি শিওর এই অসভ্যটা আমার সর্বনাশ করবে বলে অফিসের সব সিসিটিভি ক্যামেরা অফ করে রাখছে, যাতে তোমরা কেউ ওকে ধরতে না পারো। এই জন্য সে এখন সিসিটিভি ক্যামেরার কথা বলছে। তুই একদম ঠিক বলেছিস। এখন 100% বিষয়টা আমার কাছে ক্লিয়ার। তুই আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলি, তুই আমার মেয়ের ইজ্জতে হাত দিয়েছিস। তোকে আমি পুলিশে দেবো, 14 শিকার বাচ্চা হবে। স্যার আপনার পায়ে ধরি স্যার, আপনি আমার ছেলের মাফ করে দেন। ওরে পুলিশে দেবেন না স্যার, আমার একমাত্র ছেলে, ওরে পুলিশে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার বাড়িতে ওর মা অসুস্থ, এই সংবাদ শুনলে ওর মা হার্টফেল করে মারা যাবে। স্যার স্যার আমার ছেলের বদলে আমাকে আপনি পুলিশে দেন, তো ওকে মাফ করে দেন স্যার, ওকে মাফ করে দেন। আঙ্কেল, আপনি কেন ড্যাডের পা ধরে ক্ষমা চাচ্ছেন? আপনি আপনার ছেলেকে বলেন ও যাতে আমার পা ধরে ক্ষমা চায়, তারপর আমি চিন্তা করবো ওকে ক্ষমা করা যায় কিনা। অসম্ভব, আমি কোনো অন্যায় করিনি যে আমি তোমার পায়ে ধরে মাফ চাবো। আর একটা কথা বলবি না। মাপ চা, ম্যাডামের পা ধরে মাপ চা, মাপ চা, মাপ চা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, সরি, আমাকে মাফ করে দিন। ড্যাড, ছোট লোকদের মেরে আমরা আমাদের হাত নষ্ট করতে চাই না, তুমি ওকে ক্ষমা করে দাও। শোন, ওঠ। আজকে আমার মেয়ে শুধু তোকে মাফ করেছে বলে তুই প্রাণে বেঁচে গেলি, নইলে আমি তোকে পুলিশে দিতাম। সত্তর যদি তোকে আমি আমার মেয়ের আশেপাশে দেখি না, তোকে আমি একদম জানে মেরে ফেলবো। বেরিয়ে যাবো অফিস থেকে। দাঁড়িয়ে আছেন কেন? যান আপনি। আব্বা, এই আব্বার কি হয়েছে? আব্বা আপনার কি হয়েছে? আনিস ভাই, আব্বার কি হয়েছে? আরে তোমার আব্বা কিছুক্ষণ আগে অফিসে অজ্ঞান হয়ে গেছে। কি কর? আব্বাকে অজ্ঞান হয়েছে? তুমি বের হয়ে যাওয়ার পর ম্যাডাম তোমার আব্বার অফিস থেকে বের করে দিয়েছে। অনেক দিনের পুরাতন চাকরি তো, হঠাৎ চলে গেছে, সহ্য করতে পারে না, তাই অজ্ঞান হয়ে গেছে। আমরা অবশ্য তার সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে এখন আর কোনো সমস্যা নাই, তাই বাসায় নিয়ে আসছি। আমার এখন কি হইব? আমার সংসার চলবো কেমনে? তোর মায়ের চিকিৎসার খরচ কেমনে চালাবো? তোর জন্য আজ আমার এই অবস্থা, এই চাকরিটা গেছে তোর কারণে।
আমি তোরে ক্ষমা করবো না, তোরে ক্ষমা করবো না। ভুল যা করছে আমি করছি, শাস্তি যা দেওয়ার আমারে দিছে। তোমারে কেন তারা চাকরি থেকে বাইর করে দিবে? এই জবাব ম্যাডাম আর তার বাবার দেওয়াই লাগবে। আনিস ভাই, তোমরা চলো আমার সাথে। সুজন, সুজন, তোর সাহস কত বড়? তুই আমার বাসার মধ্যে ঢুকে পড়ছিস? কারো বাসায় ঢোকার জন্য সাহস লাগে না, ইচ্ছা লাগে, ইচ্ছা। আমরা গরিব হইতে পারি, আমাদের টাকা না থাকতে পারে, কিন্তু আমাদের বুক ভরা সাহস আছে। এই, তোর সব ভাষণ বন্ধ কর। তুই আমাদের বাসায় কেন আসছিস আগে সেটা বল। অন্যায় করলে আমি করছি, আপনারা আমাকে শাস্তি দিচ্ছেন, আমি সেটাও মাথা পাইতে নিচ্ছি। আমার আব্বা কি দোষ করছে? আমার আব্বাকে কেন আপনারা চাকরি থেকে বরখাস্ত করলেন? তোর বাবা আমাদের অফিসে চাকরি করুক সেটা আমি চাই না, এই কারণে তোর সাথে সাথে তোর বাবাকে অফিস থেকে বের করে দিয়েছি। শুনেছিস? আমার মেয়ে চায় না তোর বাবা আমাদের অফিসে চাকরি করুক, সো তোর বাবাকে আমি বের করে দিয়েছি। কারণ আমার মেয়ে যা বলে আমি সেটাই করি। আমার মেয়েকে আমি খুব ভালোবাসি। এইরকম একটা অসভ্য অহংকারী মেয়েকে আপনি ভালোবাসেন স্যার? আপনার জায়গায় যদি অন্য কোনো বাবা হইতো না, এরে পিটা লম্বা বানায় ফেলাইতো। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে আপনি মাথায় তুলেছেন। এই মেয়েটাকে আপনি নম্রতা, ভদ্রতা, সভ্যতা কিচ্ছু শেখাতে পারেননি। আপনার মেয়ে ও জাস্ট একটা বেয়াদব আর অহংকারী। মুখ সামলে কথা বল ছোট লোকের বাচ্চা। আমাকে নিয়ে আর একটা বাজে কথা বললে কিন্তু জিভ টেনে ছেড়ে ফেলবো। আমি কি তোদের মতো গরিব? আমি বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, আমার অহংকার থাকবে, এটাই স্বাভাবিক। আরে রাখেন আপনার সুন্দরী। আপনার মতো শত শত সুন্দরী মেয়ে টাকা থাকলে বাজার থেকে কেনা যায়। সুজন, চুপ কর, চল চল এখান থেকে। কি বললি তুই? আমার মেয়ের মতো মেয়েকে বাজার থেকে কিনতে পাওয়া যায়? তোর আমার মেয়ের সম্পর্কে আইডিয়া আছে? আমার মেয়ের একদিনে হাত খরচ 5 লক্ষ টাকা। তোর মতো ছোট লোক আমার মেয়েকে বাজার থেকে কিনতে পারবে? আমার মেয়ের একদিনে হাত খরচ তুই সারা জীবনও জোগাড় করতে পারবি না। সারা জীবন বাদ দেন, আমি যদি আপনার মেয়ের হাত খরচ 5 লক্ষ টাকা একদিনে জোগাড় করতে পারি তাহলে আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিয়ে দেব। স্যার, যা বলছেন বুঝে শুনে বলছেন তো? অবশ্যই আমি বুঝে শুনেই বলছি। আবার বলছি, তুই শুনে রাখ। আমার মেয়ের একদিনের খরচ 5 লক্ষ টাকা যদি তুই একদিনে জোগাড় করতে পারিস, তাহলে আমার মেয়েকে তোর কাছে তুলে দেব, মানে তোর সাথে বিয়ে দিয়ে দেব। আনিস ভাই, স্যার কি বলছে শুনছেন? আপনারা সবাই কিন্তু সাক্ষী। অবশ্যই আমরা সবাই সাক্ষী। স্যার বলেছেন ম্যাডামের হাত খরচ দৈনিক 5 লক্ষ টাকা, আর তুমি যদি সেটা একদিনের মধ্যে জোগাড় করতে পারো, তাহলে স্যার তার মেয়ের সাথে, আই মিন আমাদের ম্যাডামের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবে। ইয়েস, আমি কালকের মধ্যে আপনার সামনে 5 লক্ষ টাকা নিয়ে হাজির হব। আপনি আপনার মেয়েকে বধূ সাজিয়ে রেডি রাখেন। আপনার মেয়েকে আমি বিয়ে করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বাবা চল। ড্যাড, তুমি এটা কি বললা? এই ছোট লোকের বাচ্চা যদি একদিনে 5 লাখ টাকা জোগাড় করে ফেলে তখন? তোর তুই এত চিন্তা করছিস কেন? 5 লক্ষ টাকা এই ছোট লোক জোগাড় করবে? আরে 5,000 টাকা জোগাড় করতে পারে কিনা সেটাই দেখ। টেনশন করিস না, বস। আব্বা, তুমি এত টাকা কই পাইলা? এখানে 2 লাখ টাকা আছে, আমার সারা জীবনের কষ্টার্জিত টাকা। আমি চাই তুই আমাদের বসের মেয়েকে বিয়ে কর। বসের মেয়েকে বিয়ে করতে না পারলে গরিব অসহায় মানুষদের অপমান হবে। তুই বসের ওই অহংকারী মেয়েকে বিয়ে করে দেখিয়ে দে, গরিবরা শুধু হারতেই জানে না, তারা জিততেও জানে। নে নে টাকা, টাকা নে। সুজন, এইখানে আরো 1 লাখ টাকা আছে। ভাই, এই চাকরি পাওয়ার পর অনেক কষ্টে 1 লক্ষ টাকা সঞ্চয় করছিলাম। ভাবছিলাম বউরে গয়না কিনে দিব,
কিন্তু তুমি বসতে যে চ্যালেঞ্জ দিছো ভাই, মনটা একদম বইরে গেছে। তাই আমিও চিন্তা করছি বইয়ের গয়নার মায়ের বাপ দরকারে বইয়ের ঝাড়ু বাড়ি খামো, তাও তোমার এই চ্যালেঞ্জে জিতা পারবো। ইস, ম্যাডাম আমার অফিসে যে অত্যাচার করছে, তুমি এই ম্যাডামরে বিয়ে কইরা তার অহংকার একদম মাটির সাথে মিশে দাও, তার একটা উচিত শিক্ষা দাও। ধন্যবাদ আনিস ভাই, আপনার এই টাকা আমি আপনার সময় মতো ফিরিয়ে দিব। কিন্তু মাত্র তো 3 লাখ টাকা জোগাড় হইল, বাকি টাকা? সুজন ভাই চিন্তা করেন না, টাকার ব্যবস্থা আমরা করুন। আপনি ম্যাডামরে বিয়া কইরা আঙ্গ যে অত্যাচার আছে এই অত্যাচার প্রতিশোধ দিবেন। লন এলন এলন ভাই টাকা আমরা সবাইকে প্রতিশোধ লন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই জয় আমার একার হবে না, এই জয় হবে আমাদের সবার, যদি আমি বসের মেরে বিয়ে করতে পারি। বিয়ে করতে পারো মানে? আরে 5 লাখ টাকা তো ম্যানেজ হয়েই গেছে, এখন বস কেন? বসের দাদা ওই বিয়ে আটকাতে পারবো না। এই চলেন সবাই, আজকে বসের মাইয়ারে সুজনের বউ কইরে আমরা বাসায় বেরবো। চলো সুজন। স্যার, আপনি বলছিলেন যে আপনার মেয়ের একদিনের হাত খরচ 5 লক্ষ টাকা, আর এই টাকা যদি আমি একদিনের মধ্যে জোগাড় করতে পারি তাহলে আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন। হ্যাঁ বলেছিলাম তো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাগুলো বুঝে দেন। আর এই যে কাজী নিয়ে এসছি সাথে, দেখতেই পাচ্ছেন, এখন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন। অসম্ভব, তোর মতো ছোট লোককে আমি জীবনেও বিয়ে করব না। বাবা, তুমি ওর টাকাগুলোকে বুঝাই দিয়ে এখনই এই বাসা থেকে বিদায় করে দাও। অসম্ভব জান, তোমাকে বিয়ে না করা পর্যন্ত আমাকে এই বাসা থেকে কেউ বের করতে পারবে না। আমি তোকে জীবনেও বিয়ে করব না। দেখ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পুলিশ ডেকে ছোট লোকের বাচ্চাকে বাসা থেকে বিদায় করো। ওরে আমার বাবুটা, এখন কষ্ট করে পুলিশ ডাকা লাগবে না, পুলিশ আমি নিয়ে আসছি। স্যার ভেতরে আসেন। ওরে বাবারে, পুলিশ! সুজন বাবা, আমার ভুল হয়ে আছে, আমি যেটা বলেছি সেটা ভুলে যাও। তোমাকে আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, টাকাটা নিয়ে তুমি সবাইকে নিয়ে চলে যাও। 20 লাখ টাকা না স্যার, 20 কোটি টাকা দিলেও আপনি আমাকে কিনতে পারবেন না। আজকে আমি আপনার মেয়েকে বউ বানায় তারপর এখান থেকে যাব। খবরদার, তুই আমাকে বিয়ে করবে এই কথা তোর এই মুখ দিয়ে উচ্চারণ করলে আমি তোকে খুন করব। কোনো সমস্যা নেই হবু বউ, তোমার জন্য আমি মরতেও পারি, মাইরা ফেলো আমাকে। তুমি যা চাও আমি তাই দেব, তারপরও আমার মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দেব না। বলো তুমি কি চাও? আপনার মেরে চাই শ্বশুর আব্বা, ওরে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। বিয়ের বয়স হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিয়ে করতে হবে। ভালোই ভালো আপনার মেয়ের আমার হাতে তুলে দেন, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। স্যার স্যার, আপনি যদি আপনার কথার বরখেলাপ করেন তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আপনার অফিস এবং ফ্যাক্টরির সব কাজ বন্ধ করে দিব। স্যার, এটা শুধু আমার কথা না, আপনার গাজীপুর, আশুলিয়া, সাভার সব ফ্যাক্টরি শ্রমিকদের কথা। আশরাফ সাহেব, আপনি কথা দিয়েছিলেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবেন, কিন্তু আপনি কিন্তু সেই কথা রাখছেন না, আপনি কথা ভঙ্গ করছেন এবং বিশ্বাস নষ্ট করছেন। সেই কারণে এই বিয়ে যদি আপনি ভেঙে দেন, আপনার বিরুদ্ধে আমি ক্ষতিপূরণ সহ প্রতারণার মামলা করব। ওসি সাহেব চলুন, থানায় গিয়ে আপনার কাছে দরকার হলে অভিযোগ আকারে আমি লিখিত দেব। আশরাফ সাহেব, উনি যদি আপনার নামে প্রতারণার মামলা করে তাহলে আপনাকে জরিমানা এবং আপনাকে জেল খাটতে হবে, আর আপনার তো মান সম্মান চলে যাবে। এজন্য আপনি আপনার কথার বরখেলাপ না করে সুজনের সাথেই আপনার মেয়ে বিয়ে দিয়ে দিন। মারে, তুই আমার মায়ের সম্মানটা বাঁচা, আমি এই বয়সে জেল খাটতে পারবো না। আরে মা, আমি যদি জেলে যাই আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। মা, তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই সুজনকে বিয়ে করে ফেল। দেখ, তুমি সব কি বলছো? এই ছোট লোকের বাচ্চাকে আমি বিয়ে করলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি তোকে ঠিক কথাই বলছি। বাবা হিসেবে তোকে আমি আদেশ করছি, তোকে সুজনকে বিয়ে করতে হবে। কাজী সাহেব, আপনি দেরি করছেন কেন? বিয়ে পড়ান। পায়া গেছি রে, পায়া গেছে আব্বা, বড় লোকের মাইয়া পায়া গেছে, পায়া গেছে আব্বা, পায়া গেছি, পায়া গেছি গো, পায়া গেছে। এক মিনিট, এক শর্তে আমি বিয়ে করতে পারি। বিয়ের পর আমি আমার এই বাড়িতেই থাকবো, আর তুমি থাকবে এ বাড়ির ঘর জামাই। অসম্ভব, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। এখন তোমার আমি বিয়ে করে আজকে গ্রামে নিয়ে যাবো। কাজী সাহেব, বিয়া পড়ান। আয়ো আব্বা, যান যান, আপনি বিয়ে নিয়ে লোক বান। আনিস ভাই বলেন।
ও মা আম্মা দেখো কারে লইছি সুজন মায়েরা কেডা? আম্মা এই হইছে বড় লোকের মাইয়া তোমার পুত্র বধূ এই যে তোর শাশুড়ি আম্মা যা কদম বুঝি কর কদম মুচি কি? আরে মূর্খ ঘরে মূর্খ তোর বাপে তোর নম্রতা ভদ্রতা সভ্যতা কিছু শিখায় নাই না তুই আসলে একটা মূর্খ আমি তোর দেখাইতেছি কেমনে কদম বুঝি কর আমরা দেখা দেখা করবি এ দেখ কর হোয়াট? আমি উনাকে সালাম করব? এই মহিলার পা দেখছো, পায়ে কত ময়লা, সে মাটির উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তাকে সালাম করলে আমার হাত নোংরা হয়ে যাবে। আমি ম্যানিকিউর করে আসছি, ইউ আন্ডারস্ট্যান্ড? ওরে বান্দির করে বান্দি, আমার মায়ের পায়ে ধরে সালাম করলে তোর হাত ময়লা হয়ে যাবো গা। তোরে আমি এখন তোরা তো ময়লা আছে, এখন তুই যা সালাম করবি, যা সালাম কর, নাইলে কিন্তু পুরা শরীরে মাটি ভরাই দিব। কর সালাম কর। ওকে ওকে, কদম মুচি। আল্লাহ বাঁচাক, আল্লাহ বাঁচাক। আব্বারে কর। হ্যাঁ সুজন বৌমার নিয়ে ঘরে যা। ঘর? এখানে ঘর কোথায়? আশেপাশে সব তো মুরগির খামার। জি না, মুরগির খামার না, এখানে মানুষ থাকে, আমরা বাস করি, আমাদের ঘর। হোয়াট? এই মাটির বানানো ঘরগুলো আপনাদের? ওএমজি, এখানে মানুষ থাকে কিভাবে? সুখে থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে, যে সুখ শান্তি তখন ঢাকা শহরের বড় বড় দালান কোঠার মধ্যে নাই। কি আম্মা তোমার হাতে ঝাড়ু কিনলি গা? উঠানটা ঝাড়ু দিতে লেছিলাম। খবরদার আম্মা, আজকের পর থেকে তুমি আর কোনোদিন উঠান ঝাড়ু দিবা না। এই যে তোমার বৌমা লয়ে আইছি, তোমার বৌমা থেকে উঠান ঝাড়ু দিব। হোয়াট? আমি উঠান ঝাড়ু দিব? খালি উঠান না, এই যে ঘর বাড়ি আশেপাশে যা আছে রাস্তাঘাট সব তুই ঝাড়ু দিবি। ইম্পসিবল, আমি জীবনে উঠান ঝাড়ু দিব না। ঝাড়ু দিতি না? না দিতি না? না। ঝাড়ু দিবি না? অক্ষরে ঝাড়ু দিয়া মাইরা তক্তা বানালাম, ঝাড়ু ঝাড়ু দিবি? আচ্ছা আচ্ছা, দিব। ঝাড়ু দে, একটা পাতাও জানি উঠানে না থাকে, ঝাড়ু দে। হ্যান্ডা ভালো করে দে। আম্মা গো, ডালটা যে কি মজা হইছে। আব্বা ঠিকই কয়, ডালের মজা তলে। ঘরে তো রসুন আসিল না, অল্প আসিল, রসুন বাড়াই দিলে ডালটা আরো মজা হইতো। কি করবো, তুমি খাইবা না? কি দিয়ে খাবো আমি? কেন, ডালের আলু ভর্তা দিয়ে খাইবা? ইম্পসিবল, আমি ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো না। কেন? ডাল আর আলু ভর্তার মধ্যে সমস্যা কি? ডাল আর আলু ভর্তা হলো বাঙালির প্রিয় খাবার, আর আমরা হইলাম ডাইলে ভাতে বাঙালি। এক্সকিউজ মি, ডালে ভাতে বাঙালি না, মাছে ভাতে বাঙালি, ইউ ইডিয়েট। মাছের এখন অনেক দাম, এত দাম দিয়ে মাছ খাওয়া যাবো না, সেই জন্য আমরা হইছি ডাইলে ভাতে বাঙালি। এই দেশের 70% মানুষ ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়। বাপের হোটেলে থেকে মসমস খাইতে তো এই জন্য টের পাও নাই। তাড়াতাড়ি ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেলো, নাইলে গুলাম না খায় থাকতেইব। এই ডাল আর আলু ভর্তা হলো ছোট লোকদের খাবার। এই রিয়া চৌধুরী কোনোদিন এসব খাবার খায় না। কি কইলি তুই? ডাল আর আলু ভর্তা ছোট লোকদের খাবার? আজকে থেকে আগামী 1 সপ্তাহ তোর এই ডাল আর আলু ভর্তাই খাইতে কয়ে দিলাম। আম্মা খবরদার, আমি কয়ে দিতেছি 1 সপ্তাহ বাসায় ডাল আলু ভর্তা ছাড়া জানি অন্য কোনো কিছু রান্না না হয়। ঠিক আছে বৌমা, তুমি যদি ডাল আর আলু ভর্তা না খাও, তাহলে তোমার ভাগের ডাল আর আলু ভর্তা আমারে দাও। পরে কিন্তু তোমার এই লবণ আর কাঁচামরিচ দইলে খাইতে হইব। দাও আলু ভর্তা দাও। না 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 না, খালি ভাত লবণ দে, আমি ডাল আর আলু ভর্তা দিয়ে খাবো। খা খা, পেট ভরে খা সেরি। আব্বাই কয় না ডালের মজা তলে, না খেলে বুঝবি কেমনে, খা। ওহো, বিয়ার পর থেকে নিজের হাতে আর খাইতেই মন চাইতেছে না। বউ দেখো একটু খাওয়া দাও। ইম্পসিবল, আমি তোমাকে খাওয়াই দিব না। আমার খাওয়া শেষ, আমি উঠে গেলাম। বৌমা, আমার পোলা রে নলা দিয়ে নিচেতে খাওয়াই দাও, মহা করে পারবো। রে মা কি কইছে শুনোস নাই?
দেখাও দে আমারে। পারবো না। পারতি না মানে? তুই যদি আমার নিজের হাতে খাওয়া না দেস, এই পুরা ডাল তো সব মাথার মধ্যে ডালম আমি। না 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 না, ডাল আমার মাথার উপর ঢালবা না, আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে ভালো ভালো খাওয়াই দে। আচ্ছা ওকে ফাইন। বউয়ের হাতের লোকমা দিতে ভালো লাগে। পোলাবাইনের মতো লোকমা দিতে পোলাবাইন বড় করে দে। আরে কত স্বপ্ন ছিল আমার যে বিয়া কইরা যখন বাসর ঘরে ঢুকুম, যেমন বাসর ঘরটা ফুল দিয়া সাজানো। এখন ফুল তো দূরের কথা, একটা ফুলের পাপড়িও নাই। দেখা ফুলের মতো একটা বউ পাইছি, ফুল দিয়ে আর কি করুম। আয়ো কাছে আয়ো। এই এক্সকিউজ মি, আমি তোমার কাছে আসবো কেন? কারণ আমি তোমার আদর করবো, সোহাগ করবো, ভালোবাসবো। আয়ো। খবরদার একদম ফালতু কথা বলবা না। আমি ফালতু কথা কইতেছি না তো, আমি তোমার লগে রোমান্টিক কথা কইতেছি। শুনো, আমি চিন্তা করছি আমরা দুইজন মিলা 10-12টা বাচ্চা নিব। তুমি কি কও? কি 10-12টা বাচ্চা? কেন কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, যাও 15টা বাচ্চা নিব। তুমি পাশে থাকলে আমি পারবো। দেখো আমি কোনো বাচ্চাও নিব না, আর তুমি কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। কি স্পর্শ করতে পারুম না? এই যে করলাম, যা। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ছাড়। আমরা গরিব মানুষ, মন দিয়ে কি করতাম? দেহ হইলেই হইব। ও ছাড়, নাকি চিৎকার করব? ছাড়। তুই না কইলেও আমি তোরে ছাড়তাম, কারণ ওই যে আমরা গরিব মানুষ, আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আত্মসম্মান অনেক বেশি। কেউ কিছু না চাইলে আমরা জোর করে কখনো কিছু করি না। লাগা আজকে শরীরের উপরে অনেক প্রেশার গেছে, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। এই দাও তো ভালো করে একটু পাউডার টিপা দাও। এই আমি তোমার পা টিপে দেব? খালি পাও না, পাও টিপা শেষ হলে হাত, মাথা, পিঠ সব সুন্দর করে টিপা দাও। টিপতে টিপতে ঘুম পারে আজকে তুমি আমারে, বুঝো নাই? ইম্পসিবল, আমি তোমার হাত পা পুরো শরীর কোনোদিনই টিপবো না। পা সরাও। তুই যদি আমার পাও না টিপস তাহলে কিন্তু আমি জোর এই, না, করে না না না, আমি টিপতেছি। সুন্দর করে ওরে শুক্রে। কি ব্যাপার চাচি, তোমার পোলাই নাকি বিয়া করছে? তা পোলার বউ থাকতে তুমি রান্তাছো কেন? বউ হয়েছে শহরের মাইয়া, ঘুমাইতে আছে, কোন সময় উঠবো কোন সময় রানবো। তুমি অনেক সহজ সরল চাচি। তুমি যদি আমার লগে তোমার পোলার বিয়া দিতা তাহলে তোমার আর কষ্ট করে রান্দা লাগতো না। আমি তোমার রাইন দাও দিতাম, মুখে তুইলা খাওয়াইও দিতাম। আম্মা দেও একটা মাছ লইছিও। কি ব্যাপার আম্মা, তুমি রান্না করতেছো কি লিগা? তোমার বৌমা কই? বউ তো ঘুমাইতে আছে, ডাকছিলাম উঠে নাই। বেলা বাজে 10টা, নবাব জাতি এখনো ঘুমাইতেছে। এর ঘুম আমি বাইর করতেছি, দাঁড়াও। এই ধর। এই বিউটি সর। আমার মা এনে কষ্ট করে রান্না করতেছে আর তুই আরামের ঘুম ঘুমাইতেছ, তত সাহস কম না? এই তুই রান্না কর। আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারবি কেমনে? তোর কি আর হে গুণ আছে? তুই যেহেতু রান্না করতে পারছ না, তুই রান্না করা শিখবি। আম্মা এর রান্না করা শিখান। এই কর। থাক বাবা, আমি রান্না করতেছি, বৌমা রান্না করা লাগবো না। তরকারি স্বাদ নইলে তোর আব্বা খাইতে পারতো না।
ওইটা আবার ঠিকই কইছে। এই আমার মা যেহেতু রান্না করতেছে তুই মায়ের পাশে বসে রান্না করাটা শিখ, আর এই মাছটা কাট। রান্না শিখবো ঠিক আছে, কিন্তু আমি তো মাছ কাটতে পারি না। মাছ কাটতে পারো না, এত বড় দামড়া মাইয়া? তা ভাবি তুমি কি বাতাস খেয়ে বড় হইছো? ঠিক হইছস, এই হইছে একটা লাউ, বড় সরো লাউ, বাতাস খেয়ে বড় হইছে। এই মাছ কাট। থাক না, বৌমার কাটা লাগবে না, আমি কাটনি। মা তুমি রান্না করবা, তুমিই মাছ কাটবা, তাহলে বউ বাড়িতে লইছে কি লিগা? চেহারা দেন লিগা? এই মাছ কাটবো। এই তুই মাছ কাট। কি বলো, মাছ কাটতে গিয়ে যদি আমার হাত কেটে যায়? হাত কাটতে কাটতে তুই মাছ কাটা শিখবি। মাছ কাট। এই যে এলো বডি, লো মাছ ধর ধর। ও আমার হাত গন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটতেছি কাটতেছি। এত বড় মাছ। আমার লারকি দাওছেন একটা দেও না, এর না ফিটাইলে। এই মাছ তো মারে, এত বড় মাছ কি বটি দিয়ে কাটে? পারবো। হ্যাঁ ও এভাবে খাওনের সময় তো হাঁসের মতো খাইতে পারো, এমন তো নিন্দাইতেছিস কি লিগা? মাছ কাট। আরে পুকুরের মাছটি সব বড় হয়ে গেছে, লাফালাফি শুরু করছে দিতাম, দেখছো? কি ব্যাপার, তুই আমাকে এখানে নিয়ে আসছো কেন? এটা হইছে আমগর পুকুর, তোমার লগে পুকুরের পরিচয় করাইতে নিয়ে আসছি। আর আমরা এই পুকুরে গোসল করি, তুমিও অন থেকে এই পুকুরে গোসল করবা। হোয়াট? এখানে গোসল করো? এরকম খোলা জায়গায় মানুষ গোসল করে কিভাবে? আশেপাশে লোকজন থাকলে সবকিছু দেখে ফেলে না? ও এখন বুঝতে পারছি, তোরা ঢাকা শহরের মাইয়ারা বাথরুমের মধ্যে কেমনে গোসল করস। আমরা এই পুকুরের মধ্যে অনেক সভ্য শালীন ভাবে গোসল করি, জামা কাপড় পরে ফিটফাট হয় তারপর গোসল করি। যাই হোক, আমার এই জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছে, এটা ধুয়া দে। ল। এই আমি তোমার এইসব জামা কাপড় ধোবো? খালি আমার না, আমার আম্মার শাড়ি, আব্বার লুঙ্গি, পাঞ্জাবি সব তোর ধুন লাগবো, ভালো করে ধুইতে হবে যেন একটু ময়লা না থাকে। ধর। আমি পারবো না, এসব জামা কাপড় ধুলে আমার হাত ব্যথা করবে। যদি তুই এই জামা কাপড় না ধোস তাহলে এখন তোর আমি ধাক্কা মেরে পানির মধ্যে ফালাই দিলাম। এই না 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 না, ধুচ্ছি দাও দাও দাও। এই দাঁড়া, সাবান লাগবো না ধুইতে। এলো চল, তোর নামাই দিই, আস্তে আস্তে নাম, উৎসাহ খায় পড়িস না, নাম। সুজন ভাই, তুমি আমার এত বড় টাকাটা কেমনে দিলা? আব্বা আম্মা তোমার লগে আমার বিয়া ঠিক করছিল, আর তুমি কিনা শহরের এই মায়েরটা বিয়া করে ফেলাইছো। হরে কপাল খারাপ হলে যা হয় আর কি, নাইলে তোর মতো গ্রামের একটা সুন্দর মাইয়া রাইখা আমি ঢাকা শহরের কোনো একটা ফার্মের মুরগি বিয়া করে আনি। তুই জানোস তোর লেগে কিন্তু অহনামর পরানো অনেক কান্দে, তোর কথা আমার অনেক মনে হয়। মাঝে মধ্যে মন চায় সব বাইঙ্গা সুইরা রাত্রেবেলা তোর কাছে সুইটটা আহি, কিন্তু পরে আমার মনে হয় আমি তো বিয়া ইত্যা। তুই যদি কিছু মনে করস, কিছু কয়ালাস। দূর সুজন ভাই, তুমি হচ্ছে কি কও না, আমি আবার কি মনে করুম? তোমার যখন মন চায় তুমি আমার কাছে চলে আইসো, আমি দরজা খোলা রাখুম। সাব্বাস, দরজা খোলা রাখিস, একদিন ঠিকই হেরে শেখা দিয়া তোর কাছে চলে আমু। এই তুই ভালো করে কাপড় চোপড় ধো। জানো ভাবি, তোমারে বিয়া করার আগে সুজন ভাই তো আমার লেগা পাগল ছিল, আমার পিছনে পিছনে চকলেট, আচার, ফুল এগুলা নিয়ে ঘুরতো, আমি তো পাত্তাই দিতাম না। কিন্তু এখন তো দেখতেছি তোমারে বিয়া করার পরও হ্যাঁ আমার লেগে আগের মতোই পাগল। আমি মনে অনেক সুন্দরী, তাই না ভাবি? যাও। বুঝছি, জলে। আব্বা, আব্বা, আল্লাহ, আব্বা আপনি কি লিগে খেতে কাম করতেছেন? কি করবো ক, চাকরিটাও নাই, খেত খামারে কাম না করলে সংসার চলবে কেমনে? তাছাড়া নগদ টাকা পয়সাও তো নাই যে মজুর রেখে কাম করামু। আরে কি গো আব্বা, মজুর নাই মানে? মজুর তো আছে। মজুর আছে মানে? কই মজুর? এই যে তোমার বৌমা খেত খামারের কাজ করবো। তুমি যাও তো আব্বা, রেস্ট নাও, যাও। এই তুমি সব কি বলতেছো? আমি একটা মেয়ে হয়ে খেত খামারে কাজ করব?
মেয়ে মানুষ হয়ে তুমি অহংকার দেখাইতে পারো, মেয়ে মানুষ হয়ে তুমি গরিবের গায়ের উপর হাত তুলতে পারো, মেয়ে মানুষ হয়ে তুমি গরিবের চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারো, আর মেয়ে মানুষ হয়ে ক্ষেত খামারে কাজ করতে পারবা না? এই বেশি কথা না কয়ে খেতে কাম করো করো। সুজন, তুমি কিন্তু আমার উপর অত্যাচার করতেছো। তুমিও আমার উপর অত্যাচার করছো যখন তুমি বড় লোকের মাইয়া ছিলা। শুধু আমার উপরে না, আমার বাবার উপরেও তুমি অত্যাচার করছো, করো নাই? এখন কথা বেশি না বাড়ে কামে নামো, যাও কোপাও। সুজন, আমি পারবো না এসব কাজ করতে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সরি, তুমি কোনো অন্যায় করো নাই যে তোমার ক্ষমা করতে হবে। থাক সুজন, বৌমার ক্ষেত খামারে কাজ করার দরকার নাই, আমি করতেছি, আমিই করি। না আব্বা, ওর কাজ করতে হবে, ওর বুঝতে হবে যে গরিব মানুষ কত কষ্ট করে, গরিব মানুষের ঘামের মূল্য কত, গরিব মানুষের পরিশ্রমের মূল্য কত। আর কোনোদিন অসহায় মানুষের উপরে অত্যাচার করার আগে 100 বার ভাববে তাইলে, বুঝেন নাই? এই দাঁড়াছিস কেন, কাম কর কর। শেষ করে তারপর বাসায় খবরদার, আমি তোমাকে আগেও বলছি তুমি আমাকে স্পর্শ করবে না। আমি তোর জামাই, আমি তোরে না শুইলে কেটা শুইব রে? দেখ আজকে বন্ধু বান্ধবের লোক একটু মজা মাস্তি করে আইছি, আজকে একটা মুড আছে, না করিস না। দেখো, আমি তোমাকে বিয়ে করছি আমার বাবার ইচ্ছায়, তোমার সাথে গ্রামে আসছি আমার বাবার মান সম্মান বাঁচানোর জন্য। এখানে আসার পর তুমি আমাকে দিয়ে যা যা করাচ্ছ তাই তাই করতেছি, যেভাবে বলতেছো ঠিক সেভাবে চলতেছি, কিন্তু এই একটা জায়গায় আমি কোনো ছাড় দিব না। আমি তোমাকে যতদিন পর্যন্ত মন থেকে স্বামী হিসাবে না মেনে নিব ততদিন পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করবে না। তুই যদি আমার সারা জীবন স্বামী হিসেবে মায়না নিতে না পারোস তাইলে তাহলে কোনোদিন তুমি আমার স্পর্শ পাবে না। আমি জানি, ওই আমি যে সারা জীবন স্বামীর মর্যাদা পাবো না তোর কাছ থেকে, এটা আমি জানি, কারণ তোর তো আমারে পছন্দই না। এই তুই যেহেতু সারা জীবন আমার স্বামীর মর্যাদা দিতে পারবি না, তোর আমি বিয়ে করছি পুতুল বানায় আর লেগে বিয়ে করছি তোর আমি। হ্যাঁ, আমার পুতুল লাগতো না, পুতুল আমার দরকার নাই, আমার দরকার আদর, আমার দরকার ভালোবাসা, আমার দরকার সোহাগ। পারবি না? তুই যদি আমার আদর ভালোবাসা সোহাগ দিতে না পারস তাহলে আমিও তোর লোকে থাম না, দরকার নেই তোরে আমার। যা, তোর লোকে থাম না আমি, যা থাক তোর মতো। আম্মা, আম্মা কই তুমি? কিরে সুজন, বিউটি তোর লাগে কেন? আর হেরে বউ বউ লাগতেছে, বিউটি বউ সাজছে কেন? কারণ মা একটু আগে আমি কাজে অফিসে যা বিউটির বিয়া করছি। সুজন, আমি তোমার বউ বাড়িতে থাকতে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে কেন নিয়ে আসছো? এই তুই আমার কিসের বউ? তুই তো আমার নামের বউ, তুই তো আমার কামের বউ না। আজ পর্যন্ত তুই আমার স্বামীর মর্যাদা দিছস, তাইলে আমি তোর নিয়ে কেন করে থাকো? যে আমার স্বামীর মর্যাদা দিব, আদর সোহাগ যত্ন ভালোবাসা দিব, আমি তারে বিয়ে করে নিয়ে আইছি। তোর মতো বড় লোকের মাইয়ারে বিয়ে করে আমি আমার বাড়িতে কাজের মায়ের মতো কাম করাইছি, আমার প্রতিশোধ লওয়া শেষ। তোর আর কোনো দরকার নেই, তুই যা যা। বাবা, মারি, আমি তোকে দেখতে এলাম, কিন্তু আমি তোকে এই অবস্থায় দেখব সেটা কোনোদিন ভাবিনি। কি হয়েছে মা? সুজন তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? বাবা, সুজন আর একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে।
এ কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এটাই জগতের নিয়ম মা। তুই যার সাথে যা করবি তোর সাথে ঠিক সেই ঘটনাটাই ঘটবে। মনে আছে তুই কতজন মানুষের পেটে লাথ মেরেছিস, কতজনকে বিনা অপরাধে অফিস থেকে বের করে দিয়েছিস, তাদেরকে চাকরিচ্যুত করেছিস। দেখ আজকে বিধাতার নিয়ম, তুই যা করেছিস সেটাই হয়েছে। তোর যেখানে আসল ঠিকানা সেখান থেকে তোর স্বামী তোকে বের করে দিচ্ছে। চল মা আমরা ঢাকায় ফিরে যাই, আয়। না বাবা, আমি যাব না। আমি আমার স্বামীর সাথেই সংসার করতে চাই। বাবা, পরলোকের মেয়ে হয়ে আমি কখনোই জীবনটাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি সব সময়। কিন্তু এখানে আসার পর সুজন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ঠিক, কিন্তু প্রত্যেকটা ব্যবহারে, প্রত্যেকটা আচরণ আমি বুঝতে পেরেছি যে একটা গরিব মানুষের জীবন কতটা কষ্ট হতে পারে। একজন নারীর জীবন আসলে এমনই হওয়া উচিত। সে তার স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, সংসারে কাজ করবে, সবার জন্য রান্না বান্না করবে। এতে তো নারীর জীবন ধন্য হয়। বড় লোকের মেয়ের জীবন আসলে সত্যিকারের জীবন নয়। সুজন, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আরেকটা বিয়ে করেছো তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি শুধু তোমার স্ত্রী হিসাবে তোমার বাড়ির একটা কোণে আমার একটুখানি ঠাঁই দিও। আমি আমার আসল ঠিকানা আমার স্বামীর বাড়িতে সারাটা জীবন থাকতে চাই। সত্যি তুমি আমার লগে এই বাড়িতে থাকতে চাও? হ্যাঁ চাই, তোমার সাথে, আমার শ্বশুর শাশুড়ির সাথে সারা জীবন থাকতে চাই। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম রে মা। সুজন, আমাদের প্ল্যান তাহলে সাকসেসফুল। 100% সাকসেসফুল শ্বশুর আব্বা। প্ল্যান? প্ল্যান মানে কিসের প্ল্যান? কিসের প্ল্যান? মা তুই তো অনেক অহংকারী ছিলি। অবশ্য আমি নিজেই তোকে টাকা পয়সা আদর ভালোবাসা দিয়ে অহংকারী বানিয়েছিলাম, কিন্তু একটা মেয়ে মানুষের এত অহংকারী হওয়া ভালো না। আমি সবসময় চাইতাম যে তুই অহংকার থেকে দূরে থাক, কিন্তু সেটা কখনোই পারিনি। কিন্তু এই সুজনকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার কেন জানি মনে হয়েছে এই সুজনই পারবে তোর অহংকার দূর করতে। তারপর আমি, সুজন আর সুজনের বাবা মিলে একটা প্ল্যান করি। হ্যাঁ, তোর সাথে সুজনের বিয়ের প্ল্যান। এরপর আমি সুজনকে 5 লাখ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেই। সেটা সুজন অ্যাকসেপ্ট করে। আমার অফিসের স্টাফকে দিয়ে সুজনের কাছে আমি 5 লক্ষ টাকা পাঠাই। সেই 5 লক্ষ টাকা সুজন আমাকে দেয়। তারপর তোকে বিয়ে করে এখানে নিয়ে আসি। আর এই যে বিউটিকে দেখছো, ওকে আমি বিয়ে করিনি। এটাও তোমার বাবার আর আমার প্ল্যান। থ্যাঙ্কস গড। তার মানে পুরো প্ল্যান তোমার ছিল? মারে, তুই আমাকে ক্ষমা করিস। এই প্ল্যানটা যদি আমি না করতাম তাহলে তোকে বদলাতে পারতাম না। ভাবি, তুমি আমারে মাফ করে দিও। আমি আসলে সুজন ভাইয়ের কথাই তোমাকে সংসারে সুখ শান্তি ফিরায় আনার লেগেই তার বউ সাজার নাটক করছি। বৌমা, আমারও ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় আচরণ করছি। আসলে তোমার বাবার কথা মতোই তারে আমি কথা দিয়েছিলাম বলে এটা করতে বাধ্য হয়েছি। না বাবা, আপনারা কেউ আমার কাছে ক্ষমা চাবেন না। ইনফ্যাক্ট আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলে প্ল্যানটা না করলে আমি কোনোদিনই বুঝতে পারতাম না জীবন কি। আপনারা যা করেছেন আমার জন্য খুব ভালো করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, এখানেই থাকতে চাই। তাহলে কিন্তু আবার বিয়ে হইব, অনুষ্ঠান হইব, গান বাজনা হইব, সবাই মিলে আমোদ ফুর্তি করবো। কি বলেন? অবশ্যই।